স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেল 4টায় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। তবে বিএনপি ও সমমনা দলগুলোর বৈঠকে অংশগ্রহণ অনিশ্চিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দলের পক্ষ থেকে সৌজন্যস্বরূপ আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন। তবে বৈঠকে দলগত অংশগ্রহণ এখনও অনিশ্চিত। সমমনা দলগুলো একই কথা জানিয়েছে। এদিকে দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরে সংগঠন দুটির নেতারা। সীমান্ত হত্যার বিচারসহ 5 দাবিতে কুড়িগ্রাম শহর থেকে লং মার্চ যাচ্ছে ফেলানীর বাড়িতে। বেলা 11টার দিকে কলেজ মোড় থেকে শুরু হয় মার্চ ফর ফেলানী নামের এই কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্তে এই পর্যন্ত যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। চুক্তির মাধ্যমে সকল প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধেরও দাবি জানান তিনি। ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবিও জানান সার্জিস আলম। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয়, তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন সার্জিস। এর আগে সকাল থেকে শহরের কলেজ মোড়ে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্ত জেলার লালমনিরহাটের দহগ্রামের মানুষের। বুধবার সেখানকার কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। হুমকি ধামকিও দেয়া হয় স্থানীয়দের। শূন্যরেখায় অস্ত্র নিয়ে চালায় টহল। ভয়ের সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছে না বাংলাদেশিরা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় এই সীমানা পিলার ঘেঁষেই বিএসএফ নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। বিজিবি তাতে বাধা দিলেও তা তোয়াক্কা করেননি। এখন তারা নির্মাণ করছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট, স্থাপন করছেন সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তাহীনতার পাশাপাশি উৎকণ্ঠায় ফেলেছে স্থানীয়দের। সীমান্তপাড়ের মানুষের দাবি, বিএসএফের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সার্বক্ষণিক বিজিবির টহল না থাকায় ঝুঁকিতে নিরাপত্তা। আমাকে যা রাস্তার দিকেই তো ওরা আমাকে হুমকি দেয়, তাহলে কিভাবে আমরা কি করব? এমনভাবে বেড়া কাটা দিছে যে আমরা চলাফেরা করব, আমার চলাফেরা করার মতন কোনো উপায় নাই। 26টা খুঁটি আমাদের বাংলাদেশে গাচ্ছে। আমরা তো এখানেই অখরে দিয়ে করছি যে আমার জমি কেন দিবি। একটা ভল দিতেছে আমার বাড়ির কাছে, ওই ভলটা এমনভাবে ঘুরায় আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে বেড়াইতে অসুবিধা। গেল শুক্রবার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পর বুধবার খালি মদের বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। অস্ত্র নিয়ে শূন্য রেখায় চলছে টহল। আতঙ্কে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ঝুঁকি এড়াতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন অনেকে। আমাদের কৃষির ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে। খেতে তো শ্রম না, খেতে আমার নষ্ট হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি যে হচ্ছে আমার, এগুলো কে দিবে? এদিকে বিজিবি জানিয়েছে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। আমরা আগের চেয়ে আমাদের জনবল তো এই পরিস্থিতি আগে থেকে আমরা বৃদ্ধি করেছি, সেটা আগের চেয়ে অনেক বেশি। আমাদের ডেভেলপমেন্ট আগের চেয়ে পেট্রোলিং এর পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। সীমান্ত চৌকি যেগুলো আছে সেগুলো থেকে ওদের সাথে কোঅর্ডিনেশন পেট্রোল যেগুলো আছে সেগুলাতে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক দরকার। পাশাপাশি টহল জোরদার ও স্থানীয়দের শান্ত থাকতে উৎসাহিত করার পরামর্শ তাদের। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অধিনায়করা একসাথে বসে আলোচনা করবেন সার্ভেয়ারদেরকে নিয়ে, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে এটা কাজ করার কথা। কিন্তু এটার তারা তোয়াক্কা করছে না। এগুলি অন্যায়, এগুলি অবশ্যই উস্কানিমূলক এবং এটা বন্ধ করতে হবে। চলমান অস্থিরতা কমাতে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমন আশায় সীমান্তের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর।
বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের 5% ভ্যাটই বহাল রাখা হলো। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর, তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। গেল কয়েকদিন ধরেই রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনে মানববন্ধনও করে তারা, এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান 5% বেশি ভ্যাট দেবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবিও জানান। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে 4 লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 30%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হিউম্যান মেটানিউমো এইচএমপি ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সানজিদা আক্তার। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসক বলছেন শুধুমাত্র এই রোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন এমনটা না হতে পারে, তবে দেশে এইচএমপিভি শনাক্ত কারো মৃত্যুর ঘটনা এটি প্রথম। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর দীর্ঘ 17 বছর কারাবাস শেষে আজ মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাবেন তিনি। কারা অধিদপ্তর বলছে আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথিপত্র কারাগারে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এর আগে গেল মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে হাজারো নেতাকর্মী ভিড় করছেন লুৎফুজ্জামান বাবরকে অভ্যর্থনা জানাতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগান দেয়া ও ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাড্ডা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। একের পর এক ছুরির আঘাতে আহত করা হয়েছে বলিউড সুপারস্টার সাইফ আলী খানকে। বুধবার রাত 2:30টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফকে, তবে তার স্ত্রী কারিনা ও সন্তানরা নিরাপদেই রয়েছেন। ডাকাতির উদ্দেশ্যে এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের নিজ বাড়িতে অনুপ্রবেশকারীর হামলার শিকার হয়েছেন বলিউড সুপারস্টার সাইফ আলী খান। বুধবার রাতে নিরাপদ বেষ্টনী অতিক্রম করে এক অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত সাইফের ওপর ধারালো ছুরি দিয়ে একের পর এক হামলা চালানো হয়। আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফ আলী খানকে। স্ত্রী কারিনা ও 2 সন্তান ঘটনার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন। তারা নিরাপদে রয়েছেন বলে ভারতের গণমাধ্যম খবর দিয়েছে। ডাকাতি করতে গিয়ে এই হামলা প্রাথমিকভাবে ধারণা করছে মুম্বাই পুলিশ। তবে সাইফ ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত জানতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানান তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর, একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। 1993 সালে পরম্পরা সিনেমা দিয়ে বলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান। তিনি জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির পুত্র। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাণ্ডব চালানোর পর কিছুটা নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল। তবে এখনও দাবানলের ঝুঁকিতে 60 লাখেরও বেশি মানুষ। লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও পাহাড়ি এলাকাগুলোর শুষ্ক আবহাওয়ার পাশাপাশি বয়ে যেতে পারে দমকা বাতাস। এতে সর্বোচ্চ সতর্কতা জারি করা আছে সান্তা সুজানা পর্বতমালা, ওয়েস্টার্ন স্যান গ্যাব্রিয়েল পর্বতমালায়। এ সময় বাতাসের গতি 60 থেকে 70 মাইল গতিতে প্রবাহিত হবে। ফলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে ভেঞ্চুরা কাউন্টি, স্যান লুইস, বিম্পো ও সান্তা বারবারা কাউন্টিতে। প্যালিসেডস ও ইটন জুড়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 1,20,000-এর বেশি মানুষ। এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।